শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। রয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কাও। মোংলা, পায়রা সমুদ্রবন্দর সহ উপকূলীয় 9 জেলায় 10 নম্বর মহাবিপদ সংকেত। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর সহ আরও 9 জেলায় 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও রয়েছে আরও ক্ষয়ক্ষতির সংখ্যা, এগুলো আমরা জানাবো। সাথে বন্দর ও হাটের খবর জানাবো। বই নিয়োজন আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিম শাফিন। দেখে নেব শুরুতেই ঘূর্ণিঝড় রিমালের সমুদ্রে ঘনীভূত হওয়া এবং সেখান থেকে তার গতিপথের চিত্র। আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় রিমাল তার অবস্থান ক্রমেই উত্তরের দিকে অগ্রসর হচ্ছে মানচিত্রে এবং ঘনীভূত হচ্ছে, যেটি বাংলাদেশ এবং কলকাতার মাঝামাঝি দিয়ে বেশিরভাগ অংশ বাংলাদেশের কলাপাড়া উপকূল থেকে প্রবেশ করবে। তাই সেই অঞ্চলে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এবং এরই মধ্যে যেই আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলো প্রস্তুত রয়েছে। আমরা একটু দেখে নিতে চাই যে কোন অবস্থায় রয়েছে। গতকাল সন্ধ্যা 6টা থেকে যদি আমরা ঘূর্ণিঝড় রিমালের গতিপথ দেখি, তাহলে সেখান থেকে দেখতে পাবো যে আজ দুপুর পর্যন্ত ক্রমশ সেটি উপকূলের দিকে অগ্রসর হয়েছে এবং সেটি সন্ধ্যা নাগাদ উপকূলে আঘাত হানতে পারে। মাঝরাতে ঘূর্ণিঝড়ের যেই মধ্যভাগ সেটি উপকূলে আঘাত হানবে বাংলাদেশের, অর্থাৎ আজ মাঝরাতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ উপকূলে কলাপাড়া অঞ্চল দিয়ে ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশে প্রবেশ করবে। এর যেই কেন্দ্রের 64 কিলোমিটার এলাকা জুড়ে এর ঘূর্ণয়নের একক গতি রয়েছে, সেখানে 120 কিলোমিটার পর্যন্ত, যেটি ঝোড়ো হাওয়ায় পরিণত হতে পারে। তো আমরা দেখছিলাম যে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপর থেকেই পুরোপুরি অতিক্রম করবে এবং সেটি বাংলাদেশ অতিক্রম করার পরে নিষ্ক্রিয় হয়ে যাবে। অর্থাৎ ঘূর্ণিঝড়ের গতিপথটি আমরা দেখে নিলাম, যেটি বিগত কয়েকটি ঘূর্ণিঝড়ের সময় আমরা দেখেছি যে বাংলাদেশের কাছাকাছি আসার পরে সেই ঘূর্ণিঝড় গতিপথ পরিবর্তন করে ঘূর্ণয়নের ফলে সেটি ভারতে বা পার্শ্ববর্তী দেশগুলোর উপর দিয়ে সীমানা দিয়ে চলে গেছে। তবে এই ঘূর্ণিঝড়টি একেবারে নিশ্চিতভাবেই বলা যায় যেটি বাংলাদেশে আঘাত হানতে চলেছে তার প্রবল শক্তিতে। ঘূর্ণিঝড় রিমালের খোঁজ রাখতে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিসে আছেন সহকর্মী বাইজিদ সাদ। তার কাছ থেকে জানবো আরও বিস্তারিত খবর। সাদ, জানাবেন যে ঘূর্ণিঝড় রিমালের পূর্বাভাস নিয়ে আবহাওয়া অধিদপ্তর এই মুহূর্তে কি সতর্ক বার্তা দিচ্ছে? শাফিন, ঘূর্ণিঝড় রিমাল এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছে। এটি আবহাওয়া অফিস থেকে যেমনটি জানানো হয়েছে যে দুপুর 12টার পর থেকে রাত 12টা পর্যন্ত কিন্তু এর যেই প্রভাবটি রয়েছে সেটি দেখা যাবে এবং বিকাল 3টার পর থেকে এই ঘূর্ণিঝড়ের যে অগ্রভাগ রয়েছে সেই অগ্রভাগের যেই প্রভাবটি সেটি কিন্তু তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে যেমন খেপুপাড়ার উপর দিয়ে এটি কিন্তু বয়ে যাবে বলে আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে। সেই সাথে এই যেই ঘূর্ণিঝড় সেটি 90 থেকে 120 কিলোমিটার বেগে এর যেই বায়ু চলাচল করবে এবং এটি এইভাবেই কিন্তু এলাকাগুলো যেগুলো রয়েছে সেই এলাকাগুলোর ওপর থেকে বয়ে যাবে। সেই সাথে ঘূর্ণিঝড় রিমালকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, যেমন 8 থেকে 10 হাজার আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানানো হয়েছে। সেই সাথে সেখানে 8 লক্ষের মতো মানুষ কিন্তু ইতিমধ্যে আশ্রয় নিয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে বিকাল 3টার আগে এই ঘূর্ণিঝড়টি প্রলয়ঙ্কারী হবার আগেই কিন্তু যারা এখনো নিরাপদ আশ্রয়ে যাননি তাদেরকে আশ্রয় নিতে আহ্বান জানানো হয়েছে। সেই সাথে সকালবেলা এখানে প্রতিমন্ত্রী এসেছিলেন, তিনিও কিন্তু জানিয়েছেন যে যারা এখন পর্যন্ত আশ্রয় নেননি তাদের আহ্বান করছেন যে যাতে করে তারা নিরাপদ আশ্রয় নিয়ে নেয়, কেননা এই ঝড়টি বিকাল 3টার পর থেকে কিন্তু যার এই ঝড়ের যে অগ্রভাগ রয়েছে সেই অগ্রভাগ কিন্তু যেই তীরবর্তী যেসব এলাকাগুলো রয়েছে সেগুলোর ওপর আশ্রয় পড়বে। সেই সাথে এই যে এর যে কেন্দ্রবিন্দু সেটি কিন্তু 40 কিলোমিটার পর্যন্ত এই কেন্দ্রবিন্দুটি বিস্তৃত রয়েছে, যেটি আশেপাশের এলাকাগুলোতে কয়েকশো কিলোমিটার এলাকায় কিন্তু এর যেই প্রভাবটি রয়েছে বা আশ্রয় পড়ার যে সক্ষমতা রয়েছে সেটি কিন্তু ততদূর পর্যন্ত বয়ে যাবে বলে আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে। সেই সাথে আবহাওয়া অধিদপ্তর বিকাল 3:30টার সময় আরেকটি ব্রিফিং করবে, সেখানে হয়তো আরও তথ্য আমরা আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ আপনাকে। সহকর্মী বাইজিদ সাদ যুক্ত হয়েছিল আবহাওয়া অধিদপ্তর থেকে, জানাচ্ছিলেন
আবহাওয়ার পূর্বাভাস, ঘূর্ণিঝড় রিমাল বিকাল ৩টার নাগাদ উপকূলে আঘাত হানতে পারে, অর্থাৎ সেটির যে অগ্রভাগ সেটি উপকূলে আঘাত হানবে, অর্থাৎ উপকূলে এর উপস্থিতি বোঝা যাবে। ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে, সাথে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। আমরা জানছিলাম যে ঘূর্ণিঝড় রিমালের কি অবস্থা এই মুহূর্তে। এবার একটু দেখে নিতে চাই যে বাংলাদেশে ইতিপূর্বে যেই ঘূর্ণিঝড়গুলো হয়ে গেছে, যেই সাইক্লোনগুলো হয়েছে, তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন ছিল। 1988 সালে যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল এলাকার উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়, যাতে 5,708 প্রাণহানি ঘটনা ঘটে। 1991 সালে চট্টগ্রাম ও বরিশালের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে 1 লাখ প্রাণহানি হয়, ক্ষতিগ্রস্ত হয় 1 কোটি মানুষ। 2007 সালের 15 নভেম্বর সিডরে খুলনা ও বরিশাল বিভাগে 10,000 প্রাণহানি ঘটে, যেটি রেড ক্রিসেন্টের তথ্য। সরকারিভাবে জানানো হয়েছিল 6,000 প্রাণহানির তথ্য। ক্ষতিগ্রস্ত হয়েছে 20 লাখ মানুষ, 6 লাখ টন ধান নষ্ট হয়েছিল। আইলা, যেটিকে বলা হচ্ছে এই ঘূর্ণিঝড় রিমালের সাথে একই রকম চিত্র, অর্থাৎ আইলার কথা বলা হচ্ছে যে আইলার যে গতিবিধি ছিল এবং ঘূর্ণিঝড় রিমালের যে গতিবিধি তার সাথে মিল খুঁজে পাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। সেই আইলা খুলনা অঞ্চলে প্রাণহানির ঘটনা ঘটেছিল ব্যাপকভাবে। এরপরে মহাসেন 2013 সালে নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলে আঘাত হানে, সেখানে প্রাণহানি হয় 17টি। এরপরে রোয়ানো 2016 সালে উপকূল অঞ্চলে 26 প্রাণহানির কারণ হয়। ফণীতে সারা দেশে 9 প্রাণহানি এবং কৃষিতে ক্ষতি হয়েছিল 536 কোটি 61 লাখ টাকা। বুলবুল 2019 সালে স্থলভাগে আঘাত হেনে 24 প্রাণহানির কারণ হয়েছিল, ক্ষয়ক্ষতি 263 কোটি 5 লাখ টাকা। আমফান 2020 সালে সারা দেশে 16 জনের প্রাণহানি ঘটে, 1150 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল। সাইক্লোন ইয়াস 2021 সালে সুন্দরবন সংলগ্ন এলাকায় প্রাণহানির ঘটনা ঘটে 7 জনের। অসংখ্য বন্য প্রাণী এবং বনজ ক্ষয়ক্ষতি হয়েছিল। আমাদেরকে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের যেই বনভূমি রয়েছে, যেই বনাঞ্চল রয়েছে, তারা সেখানে সেই প্রাকৃতিক দুর্যোগের মাত্রা কমিয়ে আনতে সাহায্য করে। বিশেষ করে ঘূর্ণিঝড় কিংবা টর্নেডো, এই ক্ষেত্রগুলোতে আমরা দেখেছি যে সুন্দরবন আমাদের জন্য একটা রক্ষা কবচ হিসেবে কাজ করেছে। এর পরবর্তীতে ঘূর্ণিঝড় জাওয়াদ উপকূলে প্রাণহানে 83,000 হেক্টর কৃষি জমির ফসল নষ্ট হয়েছিল, 2 কোটি টাকার শুটকির ক্ষতি হয়েছিল। সিত্রাং 2022 সালে সারা দেশে প্রাণহানি ঘটে 9 জনের। গত বছর মোখা, সেন্ট মার্টিন, টেকনাফ এবং শাহপরীর দ্বীপে অর্থনৈতিক বড় ক্ষয়ক্ষতি হয়েছিল। 12,000 ঘরবাড়ি বিধ্বস্ত এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপরে হামুন গত বছর কক্সবাজারে আঘাত হানে, ক্ষতিগ্রস্ত 5.5 লাখ মানুষ, 38,000 বাড়ি। মিথিলি 2023 সালে খুলনা, পটুয়াখালী, বরগুনা, শরীয়তপুর অঞ্চলে 1.5 লাখ মানুষের সরাসরি ক্ষতির কারণ হয়েছিল, 3,500 বাড়িঘর বিনষ্ট হয়েছিল। আমরা বলছিলাম যে এই ঘূর্ণিঝড়ের সঙ্গে আইলার মিল পাওয়া যাচ্ছে, যেটি বলছে আবহাওয়া অধিদপ্তর। তবে আমরা যদি লক্ষ্য করি বিগত বছরের যে চিত্রগুলো, তাতে আমরা দেখব যে ঘূর্ণিঝড়ে ক্ষতির পরিমাণ সেটি ক্রমশ কমে এসেছে। এই যে ক্ষতির পরিমাণ কমে আসা, তার পেছনে রয়েছে ব্যাপক পরিমাণে প্রস্তুতি এবং জনসচেতনতা, যেটি আগের থেকেই পূর্বাভাস, এবং এই পূর্বাভাসকে মাথায় নিয়ে জনগণের সচেতনতার সাথে সম্পদ, এবং আমরা বলছিলাম যে গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, সেই ক্ষয়ক্ষতিকে যতটা কমিয়ে আনা যায় সেজন্য প্রস্তুতি গ্রহণই সেখান থেকে আসলে এই ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে সাহায্য করেছে। আমরা বলছিলাম যে আইলার সাথে যেখানে মিল রয়েছে ঘূর্ণিঝড় রিমালের, সেই আইলার যেই গতিবেগ ছিল 135 কিলোমিটার প্রতি ঘন্টায়, আইলা এই খুলনা অঞ্চল এবং বরিশাল অঞ্চলের উপর দিয়ে বয়ে যায়, তখন প্রায় 2 লাখ একর কৃষি জমি লোনা পানিতে তলিয়ে যায়, যাতে 97,000 একরের আমন ক্ষেত সম্পূর্ণ বিনষ্ট হয়েছিল। কাজ হারায় 73,000 কৃষক ও কৃষি মজুর। আক্রান্ত এলাকাগুলো পানীয় জলের উৎস সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। জলোচ্ছ্বাস ও লোনা পানির প্রভাবে গবাদি পশুর মধ্যে কমপক্ষে 500 গরু, 1500 ছাগল মারা যায়। আরও বেশ কিছু ক্ষয়ক্ষতি রয়েছে, সেখানে প্রাণহানির ঘটনা ঘটছিল, সেগুলো আমরা একটু দেখে নিতে চাই। ঘূর্ণিঝড়ে কয়েক মাস পর থেকে এলাকাগুলোর গাছপালা মরতে শুরু করে, বিরান ভূমিতে পরিণত হয় অনেক এলাকা। লবণাক্ততার কথা বলছিলাম, মাটিতে অনেক, কমপক্ষে 3 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। প্রায় 2.5 লাখ ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। পরপর 2 মৌসুম কৃষিকাজ না করায় প্রায় 8 লাখ টন খাদ্য ঘাটতির সৃষ্টি হয়। খুলনা ও সাতক্ষীরায় প্রাণহানার 193 জন মানুষ। সেক্ষেত্রে এবছর কিন্তু প্রস্তুতি রয়েছে ব্যাপকভাবে। আশ্রয় কেন্দ্র
প্রস্তুত রয়েছে হাজারে হাজারে প্রতিটি জেলাতে। সেখানে যারা আশ্রয় গ্রহণ করতে পারবেন, যারা একেবারেই ঝুঁকিতে থাকবেন এই ঘূর্ণিঝড়ে প্রাণহানির, তারা আশ্রয় গ্রহণের জন্য আগে থেকেই সতর্ক করতে বলা হয়েছে। এবং বলা হয়েছে যে আজকে বিকেল 3টার আগে ভাগে যেন আশ্রয় কেন্দ্রে যাদের ঘর বাড়ি কিছুটা ঝুঁকিতে রয়েছে তারা যেন সেখানে চলে যান এবং আশ্রয় গ্রহণ করেন। আমরা এই বিষয়গুলো দেখছিলাম। এছাড়াও ঘূর্ণিঝড় রিমাল সম্ভাব্য ভারী বৃষ্টিপাতে কৃষি আবহাওয়ার পরামর্শগুলো আমরা দেখে নিতে চাই। অর্থাৎ এই যে ক্ষয়ক্ষতি, বিশেষ করে কৃষি ক্ষেত্রে যে বিরাট ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে হলে কি করতে হবে তা নিয়ে কৃষি অধিদপ্তর থেকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে। সেই পরামর্শগুলো আমরা দেখতে চাই। বলা হচ্ছে যে বোরো ধানের মৌসুম 80% পরিপক্ক হলে দ্রুত সংগ্রহ করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া। এছাড়া সংগ্রহ করা ফসল পরিবহন করা না গেলে সেটি মাঠে গাদা করে পলিথিন শীট দিয়ে ঢেকে রাখা। এছাড়া দ্রুত পরিপক্ক সবজি ফল, বিশেষ করে আম লিচুর মৌসুম, সেগুলো সংগ্রহ করে ফেলা। শ্বেত সার বা বালাইনাশক, যেহেতু জলোচ্ছ্বাসের সংখ্যা রয়েছে, জলোচ্ছ্বাসে এই বালাইনাশক বা যেগুলো কীটনাশক আমরা বলতে পারি, সেগুলো যখন দেয়া হয় সেগুলো বিস্তর এলাকার কৃষি জমিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এর ফলে এগুলো প্রয়োগ থেকে বিরত থাকতে বলা হয়েছে। দণ্ডায়মান ফসল যেগুলো পানির স্রোত থেকে রক্ষায় জমির আইল উঁচু করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া খামারজাত পণ্য নিরাপদ স্থানে রাখা, আখের ঝাড় বেঁধে নেওয়া, কলা ও অন্যান্য উদ্যানতাত্ত্বিক ফসল সবজির জন্য খুঁটির ব্যবস্থা করা, যেহেতু ঝড়ের সময় এগুলো নুয়ে পড়তে পারে বা ভেঙে যেতে পারে, খুঁটির ব্যবস্থা করে দেওয়া। পুকুরের চারপাশে জাল দিয়ে ঘিরে ফেলা, কারণ মাছ সেখান থেকে বেরিয়ে যেতে পারে। গবাদি পশু, হাঁস মুরগি শুকনো নিরাপদ জায়গায় রাখার পরামর্শ দিচ্ছে আবহাওয়া কৃষি অধিদপ্তর। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়বে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের মধ্যেই অ্যালার্ট 4 জারি করেছে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম। এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, জানাবেন যে এই যে অ্যালার্ট 4-এর মানে তো বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ। এছাড়া যেই বন্দরের জাহাজগুলো রয়েছে সেগুলোকে গভীর সমুদ্রে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর কি কি সতর্কতা রয়েছে, কি কি সতর্ক অবস্থানে রয়েছে, এবং এই প্রভাব কখন কাটবে বলে বন্দর কর্তৃপক্ষ জানতে পেরেছে বা আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে? যেহেতু দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রাম সমুদ্র বন্দরকে, তাই এই বন্দরের সার্বিক মালামাল, যন্ত্রপাতি এবং স্থাপনা সুরক্ষায় সব ধরনের সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এবং এরই অংশ হিসাবে দেখা যাচ্ছে বন্দরে কিন্তু পণ্য ডেলিভারি, খালাস, সব ধরনের কার্যক্রম বন্ধ। যেখানে 24 ঘন্টা এই বন্দরে পণ্য ওঠানামার কাজ চলে, সেখানে এখন পুরো বন্দরের সব জেটি খালি, একদম অনেকটা নিস্তব্ধ বলা যায়। এবং এই মুহূর্তে কিন্তু এখানে আশপাশেও তেমন কোনো লোকজন নেই। শেডগুলো সব তালাবদ্ধ করে রাখা হয়েছে এবং শেডে যেন পানি ঢুকতে না পারে সে কারণে শেডের দরজার সামনে আমরা দেখতে পাচ্ছি যে বালির বস্তা দিয়ে রাখা হয়েছে। এবং এর আগেই আসলে জোয়ারের সময় সকাল 10টার পর থেকে একে একে বন্দরের জেটিতে যে 18টির মতো জাহাজ ছিল, বাল্ক কার্গো, রাইস, চাল, তারপরে জিপি শিট, সিমেন্ট ক্লিংকার, স্ক্রেপ জাহাজ সহ আরও অন্যান্য পণ্যবাহী 10টি কন্টেনার জাহাজ ছিল। এর বাইরে মোট 19টির মতো জাহাজ ছিল। সবগুলো জাহাজই একে একে গভীর সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। যেহেতু ঘূর্ণিঝড় যখন আঘাত হানে তখন এই জাহাজগুলো যদি তার রশি ছিঁড়ে গিয়ে জেটিতে আঘাত করে তাহলে জেটি কিন্তু মারাত্মক ক্ষয়ক্ষতি হতে পারে। সে কারণে কিন্তু জাহাজগুলোকে দূরে গভীর অবস্থানে সরিয়ে দেওয়া হয়েছে। এর বাইরেও বহির্নগরে যেসব জাহাজ আছে, 49টির মতো জাহাজ আছে বহির্নগরে অবস্থান করছে, সেগুলোকে সার্বক্ষণিকভাবে বন্দরের সাথে যোগাযোগ রাখতে বলা হয়েছে এবং তাদেরকে নিরাপদ অবস্থানে থাকতে বলা হয়েছে। এবং কর্ণফুলী নদীর উজানে বিভিন্ন জায়গায় বন্দর চ্যানেলে যেসব লাইটারের জাহাজ ছিল সেগুলোকে সদরঘাট এবং সামার সেতু এলাকায় নিরাপদ অবস্থানে সেগুলিকে সরিয়ে দেওয়া হয়েছে। এর বাইরে সার্বক্ষণিকভাবে এই বন্দরের মোবাইল টিম প্রস্তুত আছে এবং তারা জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছেন। এবং বন্দরের টাগবোট থেকে শুরু করে যেসব জলযান, পানির যেসব যান আছে বা যন্ত্রপাতি আছে, গেন্ট্রি কেন থেকে টায়ার্ড রাবার গেন্ট্রি কেন এবং যেসব ভ্রাম্যমান যন্ত্রপাতি আছে সবগুলো কিন্তু এক জায়গায় রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এর বাইরে বলা যে আসলে এই যে পণ্য ডেলিভারি কার্যক্রম বন্ধ, সেখানেও কিন্তু সিএনএফ এজেন্টরা যারা চুক্তিভিত্তিতে কাজ করে তাদের কিন্তু আয় রোজগার বন্ধ। প্রায় 33,000 সিএনএফ আছে এবং প্রতিদিন চট্টগ্রাম বন্দর থেকে প্রায় 200 কোটি টাকার মতো
রাজস্ব আহরণ করে চট্টগ্রাম কাস্টমস হাউস। সেক্ষেত্রে আজকে যেহেতু পণ্য খালাস, ডেলিভারি শুল্ক আইন সব বন্ধ, সে রাজস্ব আহরণও আজকে হবে না। এবং এর বাইরে যারা শ্রমিক আছে, ট্রাক শ্রমিক বা পণ্য পরিবহন শ্রমিক, তারাও কিন্তু অনেকটা বেকার এবং সব গাড়িগুলো কিন্তু বের করে দেওয়া হচ্ছে। তো বলা যায় যে আসলে এটার দীর্ঘমেয়াদী প্রভাব আছে এবং যখনই আসলে বিপদ সংকেত তুলে দেওয়া হবে এরপরই বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে। সাফিন, এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দরের ঘূর্ণিঝড় মোকাবেলায় সবশেষ খবর। শিউলি, কৃতজ্ঞতা। বৈরী আবহাওয়ার মাঝে আপনি আমাদেরকে খবর জানাচ্ছিলেন। অবশ্যই সেখানে 9 নম্বর মহাবিপদ সংকেত চলছে, সতর্ক অবস্থানে থাকবেন এবং পরবর্তীতে আরও খবর আমাদেরকে জানিয়ে দেবেন। সহকর্মী হাজিরা শিউলি যুক্ত হয়েছিলেন, তিনি জানাচ্ছিলেন চট্টগ্রাম বন্দরের কার্যক্রমের বিস্তারিত। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতনের মধ্য দিয়ে পুঁজিবাজারের লেনদেন কার্যক্রম চলছে। আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে দেখে নিতে চাই বিস্তারিত। আজকে লেনদেন শুরুর পরে সকাল 11টা পর্যন্ত ধারাবাহিকভাবে সূচক পড়তে থাকে। এখনও পর্যন্ত সূচকের সেই উত্থান পতন অব্যাহত রয়েছে। এরপরে কিছুটা সূচক বাড়লেও সেটি পূর্বের অবস্থানে আর ফিরে যায়নি। এর মধ্যে প্রধান সূচক হারিয়েছে 52.16 পয়েন্ট। প্রধান সূচক দাঁড়িয়েছে 5260.22 পয়েন্টে, যেটি বিগত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। আজকে এখনও পর্যন্ত লেনদেন হয়েছে মাত্র 250 কোটি টাকার মতো, যেখানে 323টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, দাম বেড়েছে মাত্র 33টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে 26টি প্রতিষ্ঠানের শেয়ারের। এছাড়া সরিয়া সূচক কমেছে 10.27 পয়েন্ট। DS30 বা ভালো ভিত্তির 30টি প্রতিষ্ঠান নিয়ে গঠিত সূচক, সেটিও হারিয়েছে 15.93 পয়েন্ট। অর্থাৎ বলা চলে আজকেও যেহেতু লেনদেন অনেকটাই খরা চলছে, এই লেনদেন শেষ হলে টানা 9ম দিনের মতো সূচকের বড় পতন দেখতে চলেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। অর্থাৎ এটি এক ধরনের মুক্ত পতন বলা চলে। শুরু হয়েছে ফলের রাজা আমের মৌসুম। আমরা দেখতে চাই যে এবছর আম সংগ্রহের ক্ষেত্রে রাজশাহী অঞ্চলের আমের কেমন দাম। আমরা একটু দেখে নিই যে গোপালভোগ, যেটি গত বছর 1300 টাকা মন ছিল, সেটি এবার 3000 টাকা মন। যেহেতু এবছর জানেন যে তীব্র তাপপ্রবাহ, অনাবৃষ্টির একটা প্রভাব রয়েছে, যার ফলে আমের ফলন কম হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমের কেজিতে প্রায় দ্বিগুণ দাম রয়েছে। বৈশাখী বা আচি আম যেটিকে বলা হয়, সেটি 850 টাকা মন ছিল গত বছর, এবছর 1300 থেকে 1500 টাকা। অন্যান্য আচিগুটি আম যেগুলো রয়েছে সেটি 600 থেকে 900 টাকা মন ছিল গত বছর, এবার 1200 থেকে 1800 টাকা। এছাড়া রানী পছন্দ 2600 টাকা মন ছিল গত বছর, লক্ষণভোগ 1800 টাকা মন ছিল গত বছর। আমরা এই বছরের বাজার পরিস্থিতি আরও বিস্তারিতভাবে জানতে চাই। রাজশাহীর বাগানগুলোতে আম নামানো শুরু হয়েছে। গোপালভোগ, রানী পছন্দ, লখনা জাতের আম রয়েছে, তবে সরবরাহ কম থাকায় এখনও জমেনি আমের বাজার। বর্তমানে মন প্রতি আম বিক্রি হচ্ছে 2600 থেকে 3000 টাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে পুঠিয়ার বানেশ্বরে আছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, বাজারে এখন কোন কোন জাতের আম রয়েছে? আমি দেখতে পাচ্ছি যে আপনার পেছনে প্রচুর পরিমাণে আম নিয়ে এসেছেন বাগানি অথবা ব্যবসায়ীরা। সেই আমগুলো বাগানিরা কেমন দাম পাচ্ছেন এবং যারা সাধারণ ক্রেতা রয়েছেন, অর্থাৎ খুচরা ক্রেতা আমরা যাদেরকে বলি, তারা কি দামে কিনতে পারছেন? শাফিন, সরকারি বা প্রশাসনের যে বেঁধে দেওয়া নিয়ম বা যে ম্যাঙ্গো ক্যালেন্ডার, সেই অনুযায়ী কিন্তু তারিখ মেনেই গতকাল থেকে রাজশাহীর বাগানগুলোতে কিন্তু বাগানিরা আম নামাচ্ছেন গাছ থেকে, পরিপক্ক আম। সেই আমগুলো পেরে কিন্তু এই বানেশ্বর, যে সবচেয়ে রাজশাহীর বড় যে আমের মোকাম, সেখানে কিন্তু নিয়ে আসছেন তারা। ব্যবসায়ীরা যেটি বলছেন, দূর দূরান্ত থেকে আমরা দেখছি যে সকাল থেকে আসলে বিভিন্ন পাইকাররা দূর দূরান্ত থেকে এসেছেন প্রতি বছরের মতোই এবছরও আম কিনতে এই বানেশ্বর বাজারে। তবে এখন পর্যন্ত কিন্তু সব বাগানের আম সেভাবে আসলে পরিপূর্ণভাবে পেকে ওঠেনি। সে কারণে আমের বাজারে এখন পর্যন্ত যে জমজমাট ভাব, সেটি কিন্তু এখনো সেই রূপ কিন্তু এখনো দেখতে পাচ্ছি না। তবে আমরা দেখেছি সকাল থেকে বাগানিরা কিন্তু যার যার বাগান থেকে আমগুলো নামিয়ে বাজারে নিয়ে আসছেন। তবে বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু সেই আধিক্যতা বেড়েছে। একটু বলে রাখি যে শাফিন, গত বছরের তুলনায় আমের দাম কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণ থেকে 3 গুণ পর্যন্ত আমরা যেটি চিত্র দেখছি। এখানে পাইকাররা বলছেন যে তারা কিনতে এসে কিন্তু আমের যেহেতু এবার উৎপাদন কমেছে, সেক্ষেত্রে বড় জাতের বা বিভিন্ন যে রকম ভেবে যে আমগুলো রয়েছে বা আকার ভেদে আসলে আমের যে দাম, সেটি কিন্তু
2400 থেকে 3000-এর মধ্যে পাচ্ছেন তারা, তবে সেটি কিন্তু অনেকাংশেই বেশি। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন সেক্ষেত্রে কিন্তু আমের যে দাম সেটি বেড়েছে, তবে তারা কিন্তু সেভাবে আসলে লোকসানের গুনতে হচ্ছে না এখন পর্যন্ত, তারা কিন্তু লাভের মুখই দেখছেন। এই ছিল আমার কাছে বানেশ্বর যে আমের বাজার থেকে এখনকার মতো সর্বশেষ সাথে। মাসুমা, আপনাকে ধন্যবাদ। সহকর্মী মাসুমা আক্তার যুক্ত হয়েছেন রাজশাহী থেকে, জানাচ্ছিলেন আম নামানো এবং সেই আম বাজারে তোলার খবর। এই ছিল আজকের বৌনির আয়োজন। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখতে youtube.com/c/ekontv।